আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ডেটা স্কুলের কমিউনিটি অফিস আওয়ার্স, লাইভ অফিস আওয়ার্স। আমি মাঝে মাঝেই বিভিন্ন ফোরামে, তারপরে ডেটা স্কুল ফেসবুক গ্রুপে বিভিন্ন প্রশ্ন পাই, যেখানে ইন্টারাক্টিভলি উত্তর দেয়া বা ওই ধরনের কনভারসেশনে অংশ নেওয়া আমার জন্য সম্ভব হয় না সময়ের অভাবে। সেজন্য আমি এই লাইভ অফিস আওয়ার এর ব্যবস্থা করেছি, যেখানে আমি আপনাদের ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্ন, ডেটা সায়েন্স সম্পর্কে প্রশ্ন, ইন জেনারেল এনিথিং অ্যানালিটিক্স, এই ধরনের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো আপনারা যারা ইউটিউবে জয়েন করছেন বা করবেন, তাদের জন্য আমি এখানে আছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউবে যারা জয়েন করেছেন তাদেরকে মন্তব্য হিসেবে দিতে হবে, এবং সেটা দেখে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যারা আপনার আমার সাথে যে জুম সেশনে জয়েন করেছেন, তাদের জন্য বলছি, আপনারা মাইক্রোফোন আনমিউট করে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। তো যেহেতু লাইভ সেশনে আমি কন্টিনিউ করি, দেখুন ইদানিং আমি একটা ব্যাপারে সময় দিচ্ছি, সেটা হলো যে আমাদের এই যে জব মার্কেটে ডেটা সায়েন্টিস্টরা কিভাবে ঢুকছে বা জবের জন্য তারা কিভাবে প্রস্তুতি নিতে পারে, সেই সম্পর্কে একটা ইউটিউবে সিরিজ শুরু করেছিলাম। আশা করি সেটা কন্টিনিউ করব, বাট ফর নাও আমি যেটা দেখতে পাচ্ছি যে জব মার্কেটে ডেটা সায়েন্টিস্টদের যে যে ল্যান্ডস্কেপটা, সেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। একটা সময় ছিল সবাই ডেটা সায়েন্সের টুল শিখে মনে করতো যে সে ডেটা সায়েন্টিস্ট হয়ে গেছে বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হয়ে গেছে। এখন সেই পর্যায় থেকে আমাদের কিছুটা পরিবর্তন হয়েছে, এবং কোম্পানিগুলো আসলে তারা কিভাবে ডেটা সায়েন্টিস্ট হায়ার করছে সেই ব্যাপারটা খানিকটা বদলে গেছে। তো যাই হোক, আমি এখানে আমার সাথে জুমে জয়েন করেছে শামসুজ্জামান এবং মীর সিফাত। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সিফাত এবং শামসুজ্জামান? শুনতে পাচ্ছেন তো না? আমার কথা শোনা যাচ্ছে? জাস্ট টু মেক শিওর। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, জি ওয়ালাইকুম স্যার, শুনতে আসসালাম। পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংকস ফর জয়নিং। আমি অনেকদিন পরে আসলে ঠিক করলাম, ভাবলাম যে অনেকদিন আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না। তো আমার অল্প একটু সময় এখানে ছিল আজকে সকালে, তো ভাবলাম যে দেখি কারোর সাথে ইন্টারাকশন হয় কিনা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, সময় বের করার জন্য। থ্যাংক ইউ। আসলে মাঝে মাঝে একটু সময় দিলে আমাদেরও ভালো লাগে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। না, একটা আমি বুঝতে আপডেট পারি। পাওয়া যায়। ডেফিনেটলি, ডেফিনেটলি, ডেফিনেটলি। ওকে, গ্রেট। শামসুজ্জামান, কেমন আছেন আপনি? শুনতে পাচ্ছেন আমার কথা? ওকে। যারা ইউটিউবে শুনছেন, হ্যাঁ, ইউটিউবটা আসলে জুমের সাথে আমি কানেক্ট করিনি প্রাইভেসির কারণে। হ্যাঁ, কারণ হচ্ছে যে জুমের সেশনটা হচ্ছে প্রাইভেট, ওইটা আমি পাবলিকলি দিতে চাই না। সো কিন্তু যারা জুমে ইউটিউবে জয়েন করেছেন, তাদের তাদের সাথে আসলে ভয়েসে ইন্টারাকশন হবে না আনফর্চুনেটলি। আপনাদেরকে কমেন্ট লিখে আপনাদের উপস্থিতি জানাতে হবে। জহিরুদ্দিন আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংকস ফর জয়নিং অন ইউটিউব। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি। তো জহির, আপনি কোথায় আছেন? আপনি বোধহয় লিঙ্কডইনে কমেন্ট দিয়েছিলেন না, আমি যদি যদি ভুল না করি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, গ্রেট।
ওকে, সো আমি যে যে কথাটা বলছিলাম, এগেইন ফিল ফ্রি, আপনি যদি কোনো কোশ্চেন থাকে বা কমেন্ট থাকে, ডেফিনেটলি জাস্ট স্টার্ট স্পিকিং। ওকে, গ্রেট। সেটা হলো, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে ডেটা সায়েন্স ল্যান্ডস্কেপ, পার্টিকুলারলি জব মার্কেটে আপনার আসলে এখন ডাইনামিক্সটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সেটা হচ্ছে আগে যেমন যারা হায়ার করতো, হায়ারিং ম্যানেজাররাও, তারাও ঠিক আসলে জানতো না যে কি ধরনের ট্যালেন্ট তারা চায়, কি ধরনের স্কিল সেট তারা চায়। সেই জন্যে দেখা যেত যে মানে তারা এক্সপেকটেশনটা প্রপারলি সেট করতে পারতো না। ফলে জব ডেসক্রিপশান, যে কোম্পানি যখন কাউকে হায়ার করবে, সেই জব ডেসক্রিপশান তারা যখন পোস্ট করতো, সেখানে মানে সব কিছুই তারা চাইতো। হ্যাঁ, একেবারে স্ট্যাটিস্টিক্স, তারপরে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এসকিউএল, পাইথন, ম্যাটল্যাব, স্যাস, আর সব কিছুই চাইতো। কিন্তু বাস্তবতা হচ্ছে কারো মধ্যেই এত কিছু মানে আসলে কারো পক্ষেই জানা সম্ভব না। মানে হয়তো ফ্যামিলিয়ার হওয়া সম্ভব, কিন্তু প্রফেশনাল ক্যাপাসিটিতে কেউ এতগুলো টুল নিয়ে কখনো কাজ করে না। এত ধরনের টপিক টপিক নিয়েও তারা তাদের অর্গানাইজেশনে ওইরকম প্রবলেম সলভ করে না। বাট ইন জেনারেল এখন যেটা আমি দেখতেছি সেটা হচ্ছে কোম্পানিগুলো এখন তারা অনেক আপ টু ডেট, তারা এখন বুঝে গেছে। কারণ ফার্স্ট রাউন্ড অফ হায়ারিং ধরেন গত 3-4 বছরে তারা হচ্ছে ডেটা সায়েন্টিস্টদের হায়ার করেছে, এবং তাদেরকে দিয়ে বিভিন্ন রকম কাজ করানো বা বিভিন্ন প্রজেক্টে তাদেরকে ইনভলভ করতে গিয়ে তাদের নিজেদের একটা লার্নিং হয়েছে। সেটা হলো যে এই ধরনের এমপ্লয়ি যাদেরকে তারা হায়ার করে, তাদের এক্সপেকটেশন কি। কারণ এরা হচ্ছে কি, এরা কিন্তু হাইটেক। হ্যাঁ, তাদের এক্সপেকটেশন একটু ডিফারেন্ট থাকে দেন দ্য টিপিক্যাল এমপ্লয়ি। অনেক ক্ষেত্রে দেখা যায় কোম্পানি ডেটা সায়েন্টিস্টদের হায়ার করে, কিন্তু কোম্পানি নিজেই রেডি না ডেটা সায়েন্স ব্যবহার করে কোম্পানির যে অ্যাডভান্টেজটা নেবে সেটার জন্য তারা নিজেরাই রেডি না। তো এই অবস্থার আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং অনেকখানি হয়েছে, যে কারণে এখন আমি কোম্পানি যারা হায়ার করতেছে বা হায়ারিং ম্যানেজারদের যে এক্সপেকটেশান, এটা আমি দেখি লিঙ্কডইন থেকে বা বিভিন্ন জায়গায় আমি নিজে যখন অ্যাপ্লাই করি, সেই ধরনের কনভারসেশন থেকে, তাদের সাথে যখন আমি ইন্টারভিউ দেই, সেই কনভারসেশন থেকে বুঝতে পারি। ওকে, তো এগেইন আপনারা জানেন যে আমি কিন্তু অলওয়েজ অ্যাভেলেবল ইন দ্য জব মার্কেট। ওকে, সো এটা হলো আমার নিজের লার্নিংয়ের জন্য এবং নিজে আপ টু ডেট থাকার জন্য, যেটা সায়েন্স এই ফিল্ডটা কীভাবে ইভলভ করছে সেই বিষয়ে নিজের আপ টু ডেট থাকার জন্য। কারণ একটা অ্যাডভাইস আমি সবসময় দেই, সেটা হচ্ছে যে যারা বিশেষ করে ফ্রেশ গ্র্যাজুয়েট বা মাস্টার্স শেষ করছেন বা আন্ডার গ্র্যাজুয়েট শেষ করছেন বা পিএইচডি করতেছেন এবং শেষ করবেন, তো এরপর তো জব মার্কেটে আপনি যাবেন, আপনাকে অবশ্যই কমপক্ষে 1 বছর আগে থেকে আপনার এক্সকিউজ মি 1 বছর আগে থেকে আপনার জব মার্কেট সম্পর্কে আপনার জানতে হবে আর কি। ঠিক আছে, মানে আপনার জব মার্কেট সম্পর্কে ফ্যামিলিয়ার হইতে হবে। ওকে, সরি, এক্সকিউজ মি। কিন্তু যেটা হয়, আমাদের শিক্ষার্থীরা মনে করে কি, আজ ঠিক আছে জব মার্কেটে তো দেখবো আস্তে আস্তে, হ্যাঁ পাস টাস করে নেই তারপরে। কিন্তু না, আপনাকে আসলে জব মার্কেটে ওই ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে থেকে জব মার্কেটে বিচরণ করা লাগবে অ্যাটলিস্ট 1 বছর, কিন্তু বেশি হলে ভালো। তাহলে আপনি বুঝতে পারবেন না মানে কোম্পানিগুলো কোন দিকে যাচ্ছে, কী ধরনের জবের জন্য আপনি সুইটেবল হবেন, এবং আপনার কী ধরনের প্রিপারেশান নিতে হবে, হ্যাঁ আপনার ক্যান্ডিডেসিকে স্ট্রং করার জন্য। ঠিক আছে, তারপরে তো এখন ধরেন সবার মধ্যে একটা যে জিনিসটা আসছে, চ্যাট জিপিটি চলে আসছে। ফলে চ্যাট জিপিটি এসে কি আমাদের জব পাওয়া কি কঠিন করে দিবে কিনা, এই ধরনের কথাবার্তা হচ্ছে। ওকে, আবু হেনা আল মুক্তাদির, আসসালামু আলাইকুম। সরি,
ওকে, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন, প্রশ্ন থাকলে আমি অ্যান্সার দিই। ওকে, কারণ হয়তো যেহেতু লাইভে আছি, আই ক্যানট কিপ কোয়াইট, সো আই হ্যাভ টু সে সামথিং। বাট এটা আপনাদের জন্য, আপনাদের কোয়েশ্চেন থাকলে এনিথিং রিলেটেড টু ক্যারিয়ার, ডেটা সায়েন্স, জব, পড়াশোনা, সব কিছুই। কথা বলার, হ্যাঁ মুক্তাদি ভাই আপনি বলেন, পরে আমি বলছি। ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। আমি আপনি একটু পরিচয় দেন, কোথা থেকে বলছেন, এবং তারপরে একটু প্রশ্ন করতে আমি পারেন। বেশিরভাগ ঢাকা থেকে বলছি। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ট্রিপলি, আর আমি হচ্ছে 3 years এর মতো ডাটা প্রসেসিং এ কাজ করতেছি, 3 years এর উপরে। তো এখন আমি এখন না, মানে আরো 6 মাস আগে থেকে ডিসিশন নিয়েছি যে আমি হচ্ছে ডেটা অ্যানালাইসিস এর ফিল্ডে সুইচ করবো। তো তখন থেকে শেখা শুরু। তো মোটামুটি এখন আমার এনএস স্যারের যে এসকিউএল যে কোর্সটা সেটা রানিং আছে, প্লাস হচ্ছে কোর্সেরার ডেটা অ্যানালিসিস এর কোর্সটাও রানিং আছে। তো দুইটাই একসাথে মোটামুটি করতেছি কাজের পাশাপাশি। এই হচ্ছে মোটামুটি অবস্থা আর কি। প্রজেক্টের ব্যাপারে কিছু কোশ্চেন ছিল, যেমন এই ডেটা, মানে আমার তো ব্যাকগ্রাউন্ড তো ট্রিপলি না, তো প্রজেক্ট ছাড়া মোটামুটি আমার শো করার মতো তেমন কিছু নাই যে আমার হচ্ছে ব্যাচেলর দিয়ে কেউ কাউন্ট করবে, বা কোর্সের একটা সার্টিফিকেশন দিয়ে বা কতটুকু কাউন্ট করবে। তো প্রজেক্টই হচ্ছে আমার জন্য একটা স্ট্রং একটা স্ট্রং পয়েন্ট। তো সেদিক থেকে চিন্তা করে আমি আপনার একটা আইডিয়া আমি তখন মাথায় চিন্তা করতেছিলাম যে রিয়েল লাইফ ডেটা অথবা আমার লোকাল পার্সপেক্টিভ থেকে আমি রিয়েলাইজ করতে পারবো বিগ পিকচার, এরকম একটা প্রজেক্ট যেন আমি করতে পারি। তো সেই হিসাবে আপনি বলছেন যে হচ্ছে স্ট্রিট অ্যাক্সিডেন্টস এর উপরে একটা প্রজেক্ট ডেভেলপ করা যায় কিনা, বা তো সেই ক্ষেত্রে আমি অনেক ডিফিকাল্টিস ফেস করছি ডেটাটা কালেক্ট করার দিক থেকেই। মানে ক্লিনিংটা তো আর অনেক হার্ডেস্ট পার্ট, ওটা পরে কালেক্ট করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। তো কালেক্ট করার পরে দেখা গেল ডেটা হচ্ছে বাংলায়, মানে যারাই কালেক্ট করছে টোটাল ডেটাবেস বাংলায় দেয়া, সেই স্লোলি সেটা হচ্ছে গিয়ে কনভার্ট করতেছি। আবার সব মানে সোজা কথা ইজিলি ডেটাটা ক্লিন করা যাচ্ছে না। তো আপনারা কি হচ্ছে এই ব্যাপারে কিছু করতে পারেন যে প্রজেক্টের গোল কি ধরনের হলে ভালো হয়? মানে এটা তো গোল অনেক ধরনেরই হতে পারে, ইফেক্টিভ গোল কি ধরনের হতে পারে? স্ট্রিট অ্যাক্সিডেন্টস এর উপর ডাটা আর কি বাংলাদেশের 21 সাল আর 22 সাল এই দুটো সালের ডাটাটা আমি পাই। ওকে, তো যারা এখন এই যে ইউটিউবে আছেন তারা হয়তো দেখছেন যে আমি চুপ করে আছি। বেসিক্যালি আমার জুম সেশনে একজন প্রশ্ন করেছেন যে উনি একটা প্রজেক্ট ডেভেলপ করার চেষ্টা করছেন, কারণ উনি ডেটা সায়েন্স জব মার্কেটে নিজে প্রবেশ করবেন সেজন্য। এবং উনি একটা প্রবলেম ফেস করছেন যে অলরেডি যে ডেটা কালেক্ট করা হয়েছে সেই ডেটা ইটস ভেরি মেসি, বাংলা ইনপুট করা হয়েছে, এরকম ব্যাপার আছে। এখন হচ্ছে কি যে কোনো প্রসেসেরই, বিশেষ করে ডেটা অ্যানালিটিক্স হোক বা যে কোনো প্রজেক্টই হোক, সেটার জন্য আমাদের যে জিনিসটা আমি রেকমেন্ড করি সেটা হলো একটা ট্রু অ্যান্ড টেস্টেড একটা ওয়ার্কফ্লো আছে। সেটা হচ্ছে যে রিসার্চ প্রসেস, যেটাকে আমরা বলি ইন অ্যাকাডেমিয়াতে যেটাকে আমরা বলি যে রিসার্চ প্রসেস। মানে জাস্ট ইউ হ্যাভ টু কনসিডার ইউর প্রজেক্ট অ্যাজ এ রিসার্চ। মানে কি, প্রথমে হচ্ছে আপনার প্রবলেম আইডেন্টিফিকেশান, ঠিক আছে? আপনি প্রবলেমটা আইডেন্টিফাই করবেন, সেটা একটা স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনি মানে আসলে কি করতে চাইতেছেন, কিভাবে সেটা মেজার করবেন, সেটার সাকসেসটা কিভাবে মেজার করবেন, এবং ওটার সাথে আর রেলিভেন্ট কী কী ইনফরমেশন আপনার লাগবে, কী কী ফ্যাক্টর লাগবে যেটা আপনার মূল যে আউটকাম সেটাকে ইনফ্লুয়েন্স করে, এইগুলোর একটা লিস্ট আপনার থাকতে হবে। এটাকে বলো অর্গানাইজিং দ্য প্রজেক্ট, ঠিক আছে? জাস্ট অ্যাট এ ভেরি হাই লেভেল। এরপরে আপনার চিন্তা করা লাগবে যে আপনার কী ধরনের ডেটা লাগবে এই প্রবলেমটা সলভ করার জন্য। না, এই যে আমি বলতেছি এটা কিন্তু এক্স্যাক্টলি এরকম স্টেপ বাই স্টেপ হইতে হবে তা না, এটা একসাথেও হইতে পারে। হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান থিঙ্ক রাইট, ওকে আমি এই প্রবলেমটা করতেছি, এই রিলেটেড ডেটা আমি পাবো কিনা, এটা অ্যাট দ্য সেম টাইম আপনি চিন্তা করতে পারেন।
তো বাট ইন জেনারেল স্টেপগুলো হচ্ছে এরকম। তো এখন ডেটা কালেকশন বা ডেটা গ্যাদারিং ফ্রম থার্ড পার্টি সোর্সেস, ওইখানে ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ আছে, যেহেতু আপনি বাংলাদেশে কাজ করতে চাইতেছেন। অনেক ডেটাই এরকম কোনো সিস্টেম্যাটিক ওয়েতে ক্যাপচার করা হয় না, ফলে ওইটা একটা বিশাল চ্যালেঞ্জ। এখন ওইখানে তো আপনার কোনো কন্ট্রোল নাই, ফলে আপনাকে যেটা করা লাগবে ওইটাকে ইউজেবল করতে হবে। দ্যাটস ওয়ার ইউ হ্যাভ টু প্লে ইউর রোল। ওইটাই আপনার একটা বিগ কন্ট্রিবিউশন হবে। কিন্তু যদি এমন হতো যে আপনি নিজেই ওই ডেটা ক্যাপচার করার জন্য যে ফ্রেমওয়ার্ক বা যে প্রসেস সেটা ডেভেলপ করবেন, সেটা তখন আপনার মনের মতো করে ওটা যাতে স্কেলেবল হয় বা সিস্টেম্যাটিক ওয়েতে হয় সেভাবে ডিজাইন করতে হয়, সেভাবে প্ল্যান করতে হয়। এটা হচ্ছে পার্ট অফ দ্য রিসার্চ প্রসেস। তো ডেটা যখন কালেকশন হয়ে গেল, ডেফিনেটলি র ডেটার মধ্যে বা রিয়েল ওয়ার্ল্ড ডেটার মধ্যে অনেক ইনকনসিস্টেন্সি থাকে, ইস্যুস থাকে, সেগুলো তখন ফিক্স করতে হয়। মানে এর পরের স্টেপটা বেসিক্যালি অ্যানালিটিক্স। ঠিক আছে, এই ডেটা প্রিপেয়ার করার পরে আপনার মডেল রান দেওয়া কিন্তু ইটস এ ম্যাটার অফ টাইম অনলি। ঠিক আছে, এটা আসলে খুব একটা ক্রেডিটের কিছু না আমার দৃষ্টিতে। ওকে, এখন হচ্ছে যে এখন একটা হাই স্কুলের বাচ্চাও দে ক্যান রান এ মেশিন লার্নিং মডেল, ওকে, উইদাউট নোয়িং এনিথিং। এখন অটো এমএল আছে, এক লাইন কোড লিখলে আপনার 50টা মডেল সে রান করে দেবে, দিয়ে কোনটা বেস্ট মডেল দিয়ে দিল। ওকে, সো এটা এখন আর খুব একটা ক্রেডিটের বিষয় না, মডেল বিল্ড করে বেস্ট মডেল বাই করা। সো ক্রেডিটটা হচ্ছে যে আপনার ওভারঅল প্রজেক্টটাকে ডেভেলপ করা, আইডিয়া জেনারেট করা, আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করা, এবং ফাইনালি একটা অ্যাকশনেবল কিছু প্রেজেন্ট করা, যে আমি এইটা করে এই ধরনের একটা ফাইন্ডিংস পেয়েছি, ফলে এই চেঞ্জ যদি আনা যায়, দেন ইট উইল ইমপ্রুভ দ্য সিস্টেম অর হোয়াট এভার ইউর গোল ওয়াজ। এখন এটা হচ্ছে ওভারঅল প্রসেস, এইভাবে আপনাকে চিন্তা করতে হবে না। এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। সো মোস্ট চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে যে প্রবলেম বের করা এবং সেটাকে ডেটা গ্যাদার করা বা ডেটা কালেকশনের ফ্রেমওয়ার্কটা তৈরি করা। ইট টেক্স লট অফ টাইম অ্যান্ড এফার্ট। এটা হচ্ছে ওভারঅল সামারি। নাও জব পাওয়ার জন্য ধরেন আপনি একটা বলেছেন যে শুধুমাত্র আপনার ব্যাচেলার্স বা মাস্টার্স ডিগ্রি দিয়েই কি জব পাওয়া যায় কিনা। এগেন এটা নির্ভর করে অবশ্যই আপনি কোন মার্কেটে এই জবের জন্য চেষ্টা করতেছেন। ধরেন বাংলাদেশের মার্কেট এক ধরনের, সেখানে এক ধরনের হয়। আবার ইন্টারন্যাশনাল মার্কেট, ধরেন যদি যারা ইউএসএতে আছেন বা এরকম ডেভেলপ কান্ট্রিতে আছেন, তাদের অ্যাপ্রোচটা খানিকটা ডিফারেন্ট হইতে পারে। বাট ওভারঅল যদি আমি বলি, শুধুমাত্র ধরেন আপনি ডিগ্রি করেছেন, হ্যাঁ, কম্পিউটার সায়েন্সে বা ইঞ্জিনিয়ারিংয়ে বা স্ট্যাটিস্টিক্সে বা ফিজিক্সে বা এনি কোয়ান্টিটেটিভ ডিসিপ্লিনে, সেক্ষেত্রে এভাবে চিন্তা করেন যে আপনার যারা ফ্রেন্ড ছিল বা আপনার কোহর্টে যারা ছিল, ওইরকম ধরেন হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ স্টুডেন্টস, দে আর সিমিলার টু ইউ। ঠিক আছে, সবাই সিএসসিতে মাস্টার্স করেছে বা আন্ডারগ্রেড করেছে, সবাই ট্রিপলিতে ডিগ্রি করেছে বা স্ট্যাটিস্টিশিয়ান বা ইউ নেম ইট। সো আপনাকে যেটা করতে হবে, শুধুমাত্র ডিগ্রির উপর বেসিস করে আপনাকে আলাদা করে চেনা যাবে না। ধরেন আমি যদি হায়ারিং ম্যানেজার হই, সেই পার্সপেক্টিভ থেকে দেখতে হবে। অর্থাৎ আপনি নিজে এভ্যালুয়েট করবেন যে আপনি যদি এই পজিশনের জন্য কাউকে হায়ার করতেন বা ধরেন কোনো একটা কোম্পানির পজিশনের জন্য আপনি কি করতেন, সেটা নিজেকে জিজ্ঞেস করেন, এভ্যালুয়েট করেন, তাহলে এই বুঝতে পারবেন যে আসলে আপনার কি করা লাগবে। মানে ইউ হ্যাভ টু ডু সামথিং ইউনিক, ইউ হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট দ্যান মোস্ট অফ দ্য পিপল। ওকে, সো সেখানেই হচ্ছে প্রজেক্টের ব্যাপারগুলো। এখন এটা হচ্ছে খুবই, আমি জানি এটা খুবই জেনারেল একটা কথা আমি বললাম, আসলে ওরকম স্পেসিফিক রেকমেন্ডেশন দেওয়া কঠিন। স্পেসিফিক রেকমেন্ডেশনটা হচ্ছে স্টেপ, মানে কেস বাই কেস, একজনের যে সিচুয়েশন তার উপর নির্ভর করে। কিন্তু হোয়াট ইন জেনারেল ওয়ার্কস, আমি সেটা বলতেছি যে ইউ হ্যাভ টু বিল্ড সামথিং দ্যাট ইজ ইউনিক। ওকে, কোনো কোর্সের প্রজেক্ট, কোনো ক্যাগলের প্রজেক্ট, কোনো বইয়ের প্রজেক্ট, এগুলো আসলে কাজ হয় না, আর কাজ হয় না এখন আর। ঠিক আছে, অবশ্যই এগুলোর ভ্যালু আছে, কিন্তু আপনাকে নতুন কিছু করতে হবে যেটা কেউ করে নাই আগে, মানে এটা ইউনিক। ঠিক আছে, কেউ করে নাই আগে বলতে বোঝাচ্ছি যে ধরেন হ্যাঁ ওই টাইপের কাজ হয়তো হয়েছে, কিন্তু আপনার প্রবলেমটা ইউনিক ছিল, যে আপনি নিজে এটাকে প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করেছেন এবং সেটা এন্ড টু এন্ড সলিউশন বের করছেন। ঠিক আছে, এই ধরনের প্রজেক্ট আপনার করা লাগবে। ওকে, এইটা আপনাকে অনেকখানি আগায় দেবে। কারণ কি, যদি ধরেন ইন্টারভিউতে যখন আপনি অ্যাপ্লাই করবেন, ইন্টারভিউতে কল পাওয়া কিন্তু অনেকটা লাকের ব্যাপার। ঠিক আছে,
এইটা একজন ফ্রেশ গ্র্যাজুয়েটের জন্য যেমন সত্যি, আমার জন্যও সত্যি। ধরেন আমি 20 বছরের বেশি সময় অ্যানালিটিক্স ফিল্ডে কাজ করতেছি, কিন্তু আমি যদি অ্যাপ্লাই করি ধরেন 50টা জায়গায়, আমি হয়তো 10টা জায়গার থেকে কল পাই। ঠিক আছে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। মানে এরকম না যে আমি অ্যাপ্লাই করলেই আমাকে ডাকবে, তা কিন্তু না। ফলে হ্যাঁ, আমার সাকসেস রেট একটু বেশি বিকজ আমার হ্যাভ এ প্রোফাইল অলরেডি, কিন্তু যাদের প্রোফাইল নাই তাদের কিন্তু ইটস কাইন্ড হিট অর মিস। সো আপনাকে ওইটা মাথায় রাখতে হবে, হতাশ হওয়ার কোনো কারণ নাই, ইউ হ্যাভ টু ট্রাই। ওকে, সো দ্যাটস ওয়ান থিং। তো তাহলে কি হলো, আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার প্রজেক্ট ডেভেলপ করা এবং সেই প্রজেক্টটাকে প্রেজেন্ট করা, মানে অনলাইনে অ্যাভেলেবল রাখা, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, নাহলে তো আসলে বোঝার উপায় নাই যে আসলে আপনি কি জানেন এবং কি করেছেন। ঠিক আছে, তো এটার মধ্যে কি কি হইতে পারে, মনে করেন আপনি একটা পাইথনের একটা প্যাকেজ ডেভেলপ করছেন, কথা সেটা আপনি হাইলাইট করবেন, বিকজ এগুলো হচ্ছে খুবই ভ্যালুয়েবল স্মল অ্যাসেট কিন্তু হাই ইম্প্যাক্ট। ঠিক আছে, ধরেন আপনি একটা একটা প্রবলেম সলভ করার জন্য একটা পাইথনের লাইব্রেরি করছেন, সিম্পলি এভাবে চিন্তা করেন, মনে করেন আর হচ্ছে একটা পপুলার ল্যাঙ্গুয়েজ, ওইখানে ধরেন অনেক কিছু আছে, একটা প্যাকেজ আছে যেটা দিয়ে একটা স্পেসিফিক প্রবলেম সলভ করা যায়, কিন্তু ধরেন ওইটার পাইথন ইকুইভ্যালেন্ট নাই। ইউ ক্যান জাস্ট বিল্ড দ্যাট ওয়ান অ্যান্ড দেন দ্যাট উইল বি এ গ্রেট কন্ট্রিবিউশন। ঠিক আছে, এরকম ইউনিক জিনিস আপনার করতে হবে। ধরেন এখন যেটা হয় যে এখন সবাই এই জিনিসগুলো শিখে গেছে যে সবার পোর্টফোলিও থাকতে হবে, সবার প্রজেক্ট করা লাগবে। ফলে হয়েছে কি, এখন আপনি যখন অ্যাপ্লাই করবেন দেখা যাবে যে 100 জনের মধ্যে 20 জনেরই ওরকম প্রোফাইল আছে, ওরকম পোর্টফোলিও আছে। তাহলে কি হবে, তখন ওই পোর্টফোলিওগুলোর মধ্যে তখন আবার র্যাঙ্কিং হবে, কার প্রজেক্টটা হচ্ছে প্রেজেন্টেশনটা সুন্দর, প্রবলেমটা চ্যালেঞ্জিং। বুঝতে পারছেন জিনিসটা? দিন দিনে এই জিনিসগুলো টাফ হয়ে যাবে, কারণ হচ্ছে সবাই এই মার্কেটে ঢুকতেছে। ফলে জিনিসগুলো চ্যালেঞ্জিং হবে এবং টাফ হবে। বাট আপনাকে যেটা করতে হবে যে ওই ধৈর্য ধরে, এটা কিন্তু ওভারনাইটে হবে না। ঠিক আছে, ইট উইল টেক সাম টাইম, সো ইউ স্টার্ট আর্লি। ঠিক আছে, এবং জব মার্কেটে ঢোকার অ্যাটলিস্ট 1 বছর, বেটার হচ্ছে 2 বছর আগে থেকে এই জিনিসগুলো করা শুরু করবেন। তাহলে আপনার একটা প্রোফাইল তৈরি হবে, অনলাইন প্রোফাইল বলেন, সোশ্যাল মিডিয়াতে প্রোফাইল বলেন, সফটওয়্যারের প্যাকেজ বানানো বলেন, বা একটা নাইস ওয়েবসাইট বলেন, ওই জিনিসগুলো অলরেডি আপনার তৈরি হয়ে যাবে এবং ওগুলো তখন আপনি শেয়ার করতে পারবেন। আর যেটা বললাম জবের ক্ষেত্রে লাক কিন্তু খুবই বড় একটা ফ্যাক্টর। ঠিক আছে, এটা আসলেই সত্যি। বলে অনেক স্ট্রং ক্যান্ডিডেটও অনেক সময় কল পাবে না। ওকে, বাট দিস ইজ হাউ ইট ইজ। ওকে, এটাই হচ্ছে আপনার ভেরি লং অ্যান্সার। ওকে, আচ্ছা, আমি একটা ইউটিউবে একজন প্রশ্ন করছেন, জহিরুদ্দিন আহমেদ, যে ফর মিড লেভেল প্রোগ্রামার্স হোয়াট কুড বি দ্য স্টার্টিং পয়েন্ট টু ওয়ার্ক ইন মেশিন লার্নিং, কাইন্ডলি ডিসকাস এ বিগিনার রোড ম্যাপ ইফ পসিবল। ওকে, এই এতক্ষণ যেটা আমি এক্সপ্লেন করলাম, এই জিনিসটা ফর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের জন্য প্রযোজ্য। এটা ইন জেনারেল, এটা সবার জন্যে আর কি। কিন্তু একটা জিনিস আমি হাইলাইট করতে চাই যে ধরেন এখন কিন্তু ডেটা সায়েন্স আর মেশিন লার্নিং দুইটা কিন্তু ডিস্টিংক্ট। ঠিক আছে, মানে কি, মেশিন লার্নিং যারা করে তাদের এক ধরনের স্কিল সেট, আর ডেটা সায়েন্সে যারা কাজ করে তাদের আরেক ধরনের স্কিল সেট। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড। যেমন ধরেন আমাকে কেউ কখনো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে হায়ার করবে না। ঠিক আছে, বিকজ আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে স্ট্যাটিস্টিক্সের, আমি হচ্ছে সায়েন্টিফিক স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, এই টাইপের কাজ হচ্ছে আমার এক্সপার্টিস। ঠিক আছে, আর তার মানে কি আমি মেশিন লার্নিং জানি না বা অ্যাপ্লাই করি না? নো, আই ডু। আমি মেশিন লার্নিং ইউজ করতেছি আমার কাজে, কিন্তু মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে আমাকে কেউ কখনো হায়ার করবে না। ঠিক আছে, কারণ কি হচ্ছে, হোয়াট ইজ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার দেন? মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হচ্ছে হি ইজ মোর লাইক এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঠিক আছে, মানে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মানে বেস্ট প্রিন্সিপাল বা বেসিক প্রিন্সিপাল, ওই জিনিসগুলা হচ্ছে তাদের ফান্ডামেন্টালস। ঠিক আছে, কারণ যেটা আগে বললাম, এখন মেশিন লার্নিং কি এগুলো এখন সবাই জানে। ঠিক আছে, অ্যাটলিস্ট দে আর ফ্যামিলিয়ার, হোয়াট ইজ র্যান্ডম ফরেস্ট, হোয়াট ইজ ক্লাসিফিকেশন, রিগ্রেশন, তারপরে হোয়াট ইজ বুস্টিং, ব্যাগিং, ডিপ লার্নিং, এখন সবাই এগুলো ফ্যামিলিয়ার, রাইট? সো আপনাকে নিজের প্রেজেন্ট করা লাগবে যে আসলে আপনি more than that, more than that, beyond that. What does it mean? Machine learning engineer-এর ওভারঅল কাজের যদি আমি সামারাইজ করি, সেটা হলো যে আপনাকে এরকম র্যান্ডম জায়গার থেকে বা ওরকম সিস্টেম্যাটিক বা আনঅর্গানাইজড জায়গার থেকে ডেটা ক্যাপচার করতে পারতে হবে।
ঠিক আছে, এটা হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের অন্যতম কাজ, 1 নাম্বার কাজ। এটা হইতে পারে ধরেন একটা ওয়েবসাইট থেকে আপনি ডেটা গ্যাদার করবেন বা একটা সোর্স থেকে ডেটা নেবেন, সেখানে তাদের হয়তো এপিআই নাও থাকতে পারে, যদি থাকে ইনফ্যাক্ট সেটাও একটা স্কিলের মধ্যে পড়ে। টিপিক্যাল ডেটা সায়েন্টিস্ট তারা নর্মালি ওই কাজগুলো করে না, তারা কাজ শুরু করে থেকে ডেটা অলরেডি ইন দ্য ডেটা ওয়্যার হাউস, সেখান থেকে তারা কাজ শুরু করে। বাট মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার আরও আপস্ট্রিমে কাজ করবে, মানে সে অ্যাকচুয়ালি ওই ডেটা ওয়্যার হাউসে ডেটা ঢুকানোর কাজে সে হেল্প করবে, কাইন্ড অফ ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো বলা যাইতে পারে। ওকে, আচ্ছা, এটা গেল একটা জিনিস। আর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের দ্বিতীয় ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে মেশিন লার্নিং মডেল অ্যাপ্লাই করা, ডিপ্লয় করা, মানে বিল্ড করা এবং সেটা ডিপ্লয় করা। ওকে, সো ডিপ্লয় করা মানে কি, এটা প্রোডাকশন সিস্টেমে ওটা দেয়া যাতে অটোমেটিক্যালি এটা কাজ করে যে 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 পারপাজে ওটা বিল্ড করা হয়েছে, এবং ওইটার যে এটাকে বলে এমএল অপস, বেসিক্যালি ওইটার মেইনটেনেন্স, কন্টিনিউয়াস আপডেট, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, লগিং, এই জিনিসগুলো তাদের করতে হয়। এখন এই স্কিল সেটটা কিন্তু টোটালি ডিফারেন্ট দ্যান, for example, me, let's say, okay, যে I'm working with the stakeholders who are researchers, who are scientists, okay, কিন্তু একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার তার কিছুটা ইন্টারফেস থাকবে এই ধরনের লোকের সাথে, কিন্তু তার মূলত ইন্টারফেস হবে হচ্ছে আইটি প্রফেশনালস, ডিবিএ, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরস, যারা ক্লাউড ইঞ্জিনিয়ার্স, তাদের সাথে তাদের ইন্টারাকশনটা বেশি হবে। সো টোটালি ডিফারেন্ট, মানে অনেকখানি ডিফারেন্ট আমি বলবো, যদিও দে আর solving the same, supporting the same organization for the common goal, কিন্তু তাদের ডিফারেন্ট প্রবলেম তারা সলভ করতেছে ইন্টারনালি, তারপরে কোলাবোরেটিভলি তারা মানে কোম্পানির যে আলটিমেট যে গোল সেটা পূরণ করতে তারা হেল্প করতেছে। সো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের ওই যে যেটা বললাম, তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে বেস্ট প্র্যাকটিস, আপনি মডেল প্রথম কথা হচ্ছে মডেল বিল্ড করা এবং ওটাকে স্কেলেবল করা। ইটস নট জাস্ট বিল্ডিং অফলাইন অ্যান্ড দেন গিভিং ইট টু সামওয়ান, কারণ সেটা হচ্ছে যে ডেটা সায়েন্টিস্ট করবে, সে হচ্ছে যে সে হচ্ছে ট্রাই করে দেখলো যে এই মডেলটা বেস্ট, এটা তখন সে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং টিমরে দেবে, দেখো আমরা এটা করছি, তোমরা এটা এখন স্কেল আপ করো, মানে এটাকে এখন লার্জ ডেটার উপর অ্যাপ্লাই করো এবং ওটা ডিপ্লয় করো এবং ওটা কন্টিনিউয়াস মনিটরিং করো এবং কীভাবে ইমপ্রুভ করা যায় এই পুরো সিস্টেম ডেভেলপ করো। ওকে, দ্যাট ইজ দ্য স্কিল সেট। ওকে, সো ওই রোড ম্যাপ তাহলে কী হবে, যেটা বললাম বেসিক্যালি ইউ নিড টু ডেভেলপ ইউর স্কিলস। এখন এমএল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কি সবারই সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডিগ্রি লাগবে? নো, নট নেসেসারিলি। আমার ফিল্ড থেকে ধরেন স্ট্যাটিস্টিক্স ফিল্ড থেকে বা ফিজিক্স থেকে পাশ করেও কিন্তু মানুষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে। সো আপনি যদি ওই পথটা বেছে নেন, দেন ইউ হ্যাভ টু চুজ দ্যাট, এবং ওই পথে আপনাকে দীর্ঘদিন কাজ করতে হবে। আমি বলবো অ্যাটলিস্ট 1 to 2 years হচ্ছে বেস্ট। তো তারপরে আপনার ট্র্যাক রেকর্ড বিল্ড করতে হবে। ওকে, সো মোস্ট ইম্পর্টেন্ট হাইলাইট যেটা বলতে চাচ্ছি যে আপনার ইউ হ্যাভ টু বিল্ড ইউর ট্র্যাক রেকর্ড। আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনি যেন বলতে পারেন যে I have been doing it for these many years, ওকে, এবং আমি এই প্রোডাক্ট ডেভেলপ করছি, এগুলো বিল্ড করেছি। ওকে, এইটার সাথে ধরেন আমি ইউএস পার্সপেক্টিভ থেকে যদি বলি, এই রকম ক্যান্ডিডেটও কিন্তু প্রচুর পাওয়া যাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা আরেকটা যেটা করা লাগবে সেটা হলো যে রিয়েল কোম্পানি এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আপনি একটা ইন্টার্নশিপ হতে পারে বা ধরেন ভলান্টারি ওয়ার্ক হতে পারে, সেই সব জায়গায় গিয়ে আপনি কাজ করছেন, সেই অভিজ্ঞতাটা আপনার রেজুমেতে বলতে হবে। ঠিক আছে, আসলে রিয়েল কাজের অভিজ্ঞতা এইটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ভ্যালুয়েবল। কারণ হলো কি, রিয়েল কাজে না আপনার মানুষের সাথে কাজ করা লাগবে। ঠিক আছে, ইটস নট জাস্ট টেকনিক্যাল থিং যে আপনি একটা আইসোলেটেড আপনার রুমের মধ্যে বসে সলভ করে দিলেন। ইটস নট লাইক দ্যাট, ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ পিপল, পিপলের সাথে কাজ করাটা একটা স্কিল, এবং এই স্কিলটা আপনার খুবই ভ্যালুয়েবল। কারণ আলটিমেটলি আপনার দিন শেষে মানুষের সাথে কাজ করা লাগবে টু সলভ এ প্রবলেম টুগেদার। সো ওই জিনিসগুলো তারা দেখতে চায়, এবং কিভাবে আপনি হেল্প করছেন ওই টিমে, সেই জিনিসগুলো আপনার সিভির মধ্যে, রেজুমের মধ্যে থাকা লাগবে, ওইটা ভ্যালুয়েবল। আপনি নিজে একটা প্রজেক্ট করলেন আর একটা ইন্ডাস্ট্রির প্রবলেম সলভ করে দিলেন, একই জিনিসই, কিন্তু ওই ইন্ডাস্ট্রির প্রবলেম সলভ করার অভিজ্ঞতাটা আপনার বেশি ভ্যালুয়েবল। ইনফ্যাক্ট দিস ইজ দ্য রিয়ালিটি। আমি যদি কাউরে হায়ার করি, আমার কাছে ওইটাই তারাই হয়তো প্রায়োরিটি পাইতে পারে আর কি, আমার মনে হয়। ওকে,
সো মাহিয়ান প্রশ্ন করেছেন যে পাইথন উইথ স্ট্যাট কোর্সের কোনো টাইম লাইন আছে কিনা। নো, কোনো টাইম লাইন নাই, আই এম সরি, টাইম লাইন আমি দিচ্ছি না, কারণ এগেইন ওই কোর্সের খুবই ইন্টারেস্ট ইজ ভেরি লো। অনেস্টলি আমি পাবলিকলি বলে দিছি যে প্রথমে যখন লঞ্চ করছিলাম ইট ওয়াজ লেস দেন 100 পিপল, থিঙ্ক অ্যাবাউট ইট, ওকে। অ্যান্ড এরপরে যখন আমি আবারও পার্সোনাল ইমেল টিমেল পেয়ে আমি যখন আবারও নিজেকে একটু এনার্জাইজ করছি, এরপরে যখন বলছি যে কারা কারা ইন্টারেস্টেড, ইট ওয়াজ লেস দ্যান 70 পিপল, ওকে। সো বেসিক্যালি দ্যার ইজ নো ইন্টারেস্ট, ওকে। সো যেখানে ইন্টারেস্ট কম সেখানে আমি আসলে সময় দিতে চাই না, ঠিক আছে। আমার আলটিমেট গোল তো আসলে টাকা বানানো না, টাকা বানাতে গেলে আমি এগুলো করতাম না আসলে। ইনফ্যাক্ট এটা রান করতে গিয়ে আমার পকেট থেকে টাকা যায় আর কি, ওকে। সো ইটস বেসিক্যালি ইটস এ লুজিং কনসার্ন, লস প্রজেক্ট, ঠিক আছে। বাট এনিওয়ে আমার ইচ্ছা আছে, দেখা যাক, আমি হয়তো কমিউনিটি সার্ভিসের জন্যও হয়তো বানাইতে পারি, ঠিক আছে। যে ওকে ফাইন, ধরেন যে যদি 50 জনে ইন্টারেস্টেড হয় দ্যাটস ফাইন, কিন্তু কোনো কমিটমেন্ট নাই, আই উইল নট গিভ এনি কমিটমেন্ট, বিকজ কমিটমেন্ট ইজ এ টু ওয়ে থিং, ইউ কমিট সামথিং অ্যান্ড আই কমিট সামথিং। ধরেন আপনি যদি কমিট না করেন, লেটস সে, দেন আই ক্যান ডোন্ট এক্সপেক্ট টু কমিটমেন্ট ফ্রম মি, বিকজ আই হ্যাভ আদার থিংস টু ডু। ওকে মাহিয়ান, হোপফুলি আপনি অ্যান্সার পেয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি আপনি খুব ইন্টারেস্টেড, এরকম আরও এগেন খুব বেশি না কিন্তু 10-12 জন এরকম হাইলি ইন্টারেস্টেড। তো ধরেন আমি 10-12 জন লোকের জন্য তো ইটস এ হিউজ কমিটমেন্ট অন মি, অ্যাটলিস্ট ফর 6 months every weekend, think about it, it's a lot of work, okay. So I'll think about it, okay. Okay, what else? সো আমরা অলমোস্ট 9:30 আমার টাইমে, সো অ্যাবাউট 20 minutes লেফট, আর 20 মিনিট হয়তো আমি থাকবো, বিকজ এরপরে আমার আরেকটা লাইভ ক্লাস আছে, সো আই হ্যাভ টু গো দ্যার, ইট ক্যানট বি এক্সটেন্ডেড। ওকে, অনেকে জয়েন করছেন জুমে, থ্যাংক ইউ। সোহেল আহমেদ, তানভীর হোসেন, মাহিয়ান, থ্যাংক ইউ। Okay, sir, okay. ওকে, সো এগেন স্ট্যাটিস্টিক্স, দেখেন, হ্যাঁ মাহিয়ান বলছে যে স্ট্যাটিস্টিক্সের আসলে ভালো রিসোর্স নাই। আই টোটালি অ্যাগ্রি, অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্সের আসলেই ভালো রিসোর্স নাই, ওকে। ভালো রিসোর্স নাই মানে কি, আসলে এটা ভেরি চ্যালেঞ্জিং, বুঝছেন। সেটা হলো আমি নিজেও একবার না, ধরেন 3 বছর আগে আমি একটা এই স্ট্যাটিস্টিক্সের বই বাংলায় লেখার প্রজেক্ট হাতে নিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু এটার চ্যালেঞ্জ হচ্ছে যে এত কিছু কাভার করতে হয় যে ওই সময় পাওয়া যায় না। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যে এই বাংলায় লেখা আসলে খুব ডিফিকাল্ট, ঠিক আছে। অনেস্টলি আমি এখন আর বাংলা টাইপ করতে পারি না। আগে ইনফ্যাক্ট আমার বাংলা টাইপিংয়ের স্পিড আমার ইংলিশের চেয়ে বেশি ছিল, ঠিক আছে। একটা সময় অনেক আগে যখন আমি কলেজে পড়তাম, ইউনিভার্সিটিতে পড়তাম, তখন আমার আব্বা তার মানে যে বাংলায় যেসব লেখালেখি করতেন সেটা আমি টাইপ করে দিতাম, বইটই লিখতেন আর কি। তো সেই জন্য আমার বাংলা টাইপের স্পিড অনেক বেশি ছিল। তখন ওই যে বিজয় কিবোর্ড ছিল, ওগুলো দিয়ে টাইপ করতাম। তো এখন এরপরে ওই যে বিজয়ের যে কী কী সব আইনগত জটিলতার কারণে আমি এখন আর বিজয় কিবোর্ড ইউজ করি না। সেই কারণে আর আমি ওই ফনেটিক টাইপ করতে পারি না আসলে, আমার কাছে আমি পারি না। এই জন্য এখন আর বাংলা লেখা হয় না, বাংলা আমি আর লিখতে পারি না এখন। বাংলা এখন আমি যা লিখি সব হচ্ছে ভয়েস দিয়ে লিখি, ঠিক আছে। আমি গুগলে ফোনের মধ্যে ভয়েস কমান্ড দিয়ে বাংলা লিখি, তো ওইভাবে বই লেখা যায় না। ওটা একটা বিশাল লিমিটেশন আমার জন্য। সেই কারণে আমার বাংলায় কোনো কিছু লেখা সম্ভব না আর, ঠিক আছে। আমি আর মনে হয় যেটা পারবো না। বাট এখন আমি যেটা করতেছি, আমি 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 আসলে ইংলিশেই লিখবো, হ্যাঁ, ইংলিশে আমি এই স্ট্যাটের বইটা পাইথন দিয়ে লিখবো, এটা হচ্ছে আমার গোল। এগেন আই এম কাইন্ড অফ টেলিং ইউ হেড অফ টাইম যে কোর্স পড়ানোর সাথে সাথে কিংবা কোর্স পড়ানোর আগে আমি হয়তো একটা ড্রাফট একটা বই লিখবো আর কি, অনলাইনে থাকবে, ফ্রি বই থাকবে, সেটার বেসিসে আমি হয়তো বা ভিডিও লেকচার বানাতে পারি, ওকে। তো চ্যালেঞ্জটা যেটা বললাম ইজ ভেরি চ্যালেঞ্জিং কাজ, কারণ এটা প্রচুর টাইম কমিটমেন্ট দিতে হয়। কিন্তু যদি ধরেন আগ্রহ না থাকে, সেক্ষেত্রে না আমার নিজেরও আগ্রহ আর থাকে না। আমি তো একটা হিউম্যান, তাই না। ধরেন প্রত্যেকেরই একটা এক্সপেকটেশন থাকে, ধরেন যে যত কথাই বলুক যে হ্যাঁ আমি জনসেবা করতেছি, হ্যান করতেছি, দিস আর টোটালি লাইজ। কেউ আসলে জনসেবা করে না, জনসেবা করে না। এভরিওয়ান হ্যাজ এ ডিজায়ার, আমারও সেই ডিজায়ার আছে। ডিজায়ারটা কি, আই এম ক্রিয়েটিং সামথিং, সামওয়ান শুড গেট বেনিফিট আউট অফ ইট, এবং সামওয়ান শুড গিভ মি সাম ফিডব্যাক।
that's my honest, I'll be very honest about it. এখন কেউ ধরেন পড়ে না, কেউ ধরেন দেখে না, তো সেখানে আমি এরকম এত কষ্ট করে ভিডিও বানায় তো আমার কোনো লাভ নাই, বুঝতে পারছেন জিনিসটা? সো সেই জন্য হয়েছে কি যে লার্নিং জিনিসটা না ওইভাবে মানে হয় না যে আমি ধরেন একটা ভিডিও বানায় বা আমি একটা কন্টেন্ট বানায় আমি সেল করব ওই মার্কেটিং করে, দ্যাটস নট মি, ওকে, দ্যাটস নট মাই ক্যারেক্টারিস্টিক। সো সেই জন্য হচ্ছে কি যে ওরকম আই ক্যানট বি লাইক দোজ পাবলিক ফিগার্স, ওকে, দ্যাট তাদের 1 মিলিয়ন ফলোয়ার আছে, তারা সমানে গার্বেজ প্রসব করে যাচ্ছে। আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট অনেস্টলি। সো আমার যদি ইচ্ছা হয় আমি ওরকম বইটই লিখবো, কিন্তু এগেইন অ্যাট দিস পয়েন্ট আই এম কাইন্ড অফ 50-50 আর কি। তো দেখা যাক কী হয়। তো আপনারা যারা ইন্টারেস্টেড থাকেন তারা আমার কাছ থেকে ফ্রম টাইম টু টাইম এরকম সেশন টেশনে আসবেন। ছোটোখাটো কোর্স টোর্স আমি যদি অফার করি টার্গেটেড, ভেরি স্পেসিফিক, সেখানে পার্টিসিপেট করলে আপনি ওইভাবে শিখতে পারবেন। বাট ওরকম ম্যাথ স্কেলে ফ্রি জিনিস করানোর জন্য আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট, ইট ডাজন্ট ওয়ার্ক। তো কি কাজ করে সেটা আমি বলি, সেটা হচ্ছে এই জন্য হচ্ছে কি দেখেন, আপনার আসলে নিজে মোটিভেটেড হতে হবে। আপনি যদি মোটিভেটেড থাকেন দেন অনলি আই ক্যান টিচ। আমি আসলে নিউয়ারেস্ট টাইম আগে বলছি যে আমি কিন্তু বাচ্চাদের টিচার না, ওকে, আই ক্যানট টিচ কিডস। মানে কিডসদের পড়ানো মানে কি, তাদের কনস্ট্যান্টলি আপনার মোটিভেট করা লাগবে। আই এম নট দ্যাট কাইন্ড অফ পার্সন, ওকে, আই এম ভেরি ফ্র্যাঙ্ক অ্যাবাউট ইট। সো আমার কাছ থেকে কিছু শিখতে হলে ইউ হ্যাভ টু কাম টু মি অ্যান্ড ইউ হ্যাভ টু বি মোটিভেটেড, ওকে, দেন I can teach. I know that many people will not like it, but that's what it is. That's who I am, honestly. Okay, so টুটুল প্রশ্ন করেছেন সিএসসি তে বিএসসি দেন মাস্টার্স করছি আইটিতে, আমি কিভাবে ডেটা অ্যানালাইসিস শুরু করতে পারি স্যার? ওকে, সো আমি আসলে এই কোশ্চেনের অ্যান্সার অলরেডি দিয়েছি। সেটা আপনি যদি ভিডিওটা শুরু থেকে বা 10 মিনিট পর থেকে দেখেন আপনি অ্যান্সারটা পাবেন, ওখানে আমি অ্যান্সার দিয়েছি। তো কুইকলি টু সামারাইজ, সেটা হলো যে আপনার ট্র্যাক রেকর্ড বিল্ড করতে হবে, হ্যাঁ, আপনার রিয়েল প্রজেক্ট করতে হবে, এবং যদি সম্ভব হয় ইন্টার্নশিপ করবেন, ঠিক আছে, ইন্টার্নশিপ করবেন, তাহলে আপনার ওই জিনিসগুলো অনেক হেভি হয় অন দ্য রেজুমে, মানে ওগুলো অনেক ভ্যালুয়েবল, ঠিক আছে। ক্যাগলেও করতে পারেন, নো প্রবলেম। আপনি যদি এনজয় করেন ক্যাগলের প্রবলেম সলভ করা, সেটাও করতে পারেন, কিন্তু আপনার গোল থাকবে লার্নিং, বুঝছেন? মানে আপনি জাস্ট ক্যাগলে চ্যাম্পিয়ন হবেন, ওইটা এক ধরনের স্কিল ডেফিনেটলি, কিন্তু সিম্পল জিনিস ইজ মোর ইম্পর্ট্যান্ট সামটাইমস। সিম্পলি অ্যানালাইজিং এ ডেটা, ফর এক্সাম্পল একটা স্ক্যাটার প্লট, এইটা নিয়েই যে কত, মানে এটা নিয়ে অনেক, ধরেন 1 ঘন্টা লেকচার দেওয়া যাবে, জাস্ট এক স্ক্যাটার প্লট, হোয়াট ইজ গোয়িং অন দেয়ার, ক্যান ইউ ডু দ্যাট? আপনি যদি ওইটা করতে পারেন, you have to spend time on just a simple scatter plot. Let's say you will spend 2 hours on that just to understand what's going on. Can you write them down? এই সিম্পল জিনিসগুলো যদি করতে পারেন, এগুলো কিন্তু ক্লাসিক্যাল থিং। পিপল অনেক সময় বলবে কি 2 ঘন্টা আমি স্ক্যাটার প্লটের টাইম নষ্ট করবো, এর থেকে আমি একটা ডিপ লার্নিং মডেল বিল্ড করবো। অনেস্টলি আমি বলতেছি, ওই স্ক্যাটার প্লটটা যদি আপনি 2 আওয়ার্স স্পেন্ড করে বুঝে আপনি এক্সপ্লেন করতে পারেন, it is more valuable than a deep learning model, building a deep learning model. আবু হেনা আপনি হাত তুলেছেন, বলেন, প্রশ্ন করেন। ভাই অনেক ধন্যবাদ। আমি চুপচাপ আমি আপনাকে লিঙ্কডইনে ফলো করি এবং আপনার সাজেশনগুলো শুনছিলাম। আমি 100% এগ্রি করি আপনি যা বললেন আর কি, সবাইকে কিভাবে শুরু থেকে বিল্ড করতে হবে। তো আমার একটা প্রশ্ন ছিল যে আপনি মেনশন করলেন যে প্রোফাইল বিল্ড আপ করার জন্য, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে মানে একজন কিভাবে তার যে নলেজ আছে সেটা শো করতে পারে। এখানে আমি একটা প্রশ্ন ছিল যে ধরেন এখন আমাজন, গুগল বা আজুর বা গুগল, এরা কিন্তু কিছু ধরনের ডাটা সায়েন্স রিলেটেড ওদের সার্টিফিকেশন আছে যেগুলো মানে ওয়েল অ্যাকসেপ্টেড ওয়ার্ল্ড ওয়াইড। আপনি কি মনে হয় যে বাংলাদেশে যারা আছে তারা যদি একটু কষ্ট করে এই জিনিসটা পড়াশোনা করে এই সার্টিফিকেশন এক্সামগুলো দিতে পারে, অ্যাটলিস্ট তারা যখন রেজুমে সাবমিট করবে জব অ্যাপ্লিকেশনের জন্য, তারা একটু মানে আগে থাকবে কিনা, অ্যাটলিস্ট ইনিশিয়ালি এটা করতে পারে? রাইট, এটা কি আপনার প্রশ্ন? ওকে, সো প্রশ্ন বা আমি একটু অ্যাড করতে চাচ্ছি, আমার কিছু এক্সপেরিয়েন্স আছে আসলে এই জন্য আর কি। আর সেকেন্ড হচ্ছে আপনি যে স্ক্যাটার প্লটের কথাটা বললেন জাস্ট নাও,
আমি এটা এগ্রি করি, কারণ আমরা সবাই খুব ফ্ল্যাশি গ্রাফিক্স তৈরি করতে পছন্দ করি, কিন্তু সিম্পল ইজ দ্য বেস্ট। সো মানে ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য আমাদেরকে আসলে কিছু টাইম স্পেন্ড করা উচিত। আমি জাস্ট অ্যাড করতে চাইলাম আর কি আপনার ভ্যালুয়েবল সাজেশনের সাথে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আবু হেনা, থ্যাংক ইউ। ঠিকই বলছেন যে এখন আপনার যে আপনি একটা ফিডব্যাক দিলেন, যে সাজেশন দিলেন, সেটা হলো যে অ্যামাজনের যে মেশিন লার্নিংয়ের সার্টিফিকেশান বা গুগলের সার্টিফিকেশান, এগুলো ডেফিনেটলি ভালো, ঠিক আছে। ইনফ্যাক্ট আমার কাছে এটা এগেন ইটস এ পার্সোনাল বায়াস, আমার কাছে মনে হয় এগুলা বেটার দ্যান কোর্সেরার সার্টিফিকেট, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাছে মনে হয়, কারণ আমি যেটা জানি, যদিও আমি নিজে কখনো পার্টিসিপেট করি নাই অ্যামাজনের কোর্সে বা অ্যামাজনের এক্সামে, কিন্তু ওগুলো মোর চ্যালেঞ্জিং মনে হয়েছে আমার কাছে, ঠিক আছে। সো অ্যামাজনের একটা সার্টিফিকেশন যদি আপনি নিতে পারেন, ইট ইজ গুড। কিন্তু বাংলাদেশে জব পাওয়ার ক্ষেত্রে এগেন আমি টোটালি অনেস্টের ব্যাপারে আই এম সো সরি যে আমি কোনো রেকমেন্ডেশন দিতে পারবো না যে কি কাজ করবে, কারণ আসলে বাংলাদেশ হচ্ছে একটা আনকনভেনশনাল জায়গা, ঠিক আছে। ওইখানে আসলে ওইভাবে ঠিক মানে আমার ইউএস অভিজ্ঞতাটা ওইখানে গেলে কাজ হবে বলে আমার মনে হয় না, কারণ ওইখানে অনেক ধরনের ডাইনামিক্স আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। কিন্তু আপনি যদি স্কিলড ইন্ডিভিজুয়াল হন, আস্তে আস্তে বাংলাদেশও কিন্তু ওইদিকে যাচ্ছে, মানে যে আপনার আসলে স্কিলের ভ্যালু পাবেন, রাদার দ্যান আপনি কি বুয়েটের সিএসসি নাকি অন্য একটা কম বিখ্যাত ইউনিভার্সিটির থেকে পাশ করছেন। ওই 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 ডিফারেন্সটা আস্তে আস্তে উঠে যাবে যদি আপনি ওভারকাম করতে পারেন যে থ্রু ইয়োর ইয়োর অ্যাকচুয়ালি অ্যাবিলিটি আপনি ডেমনস্ট্রেট করছেন, আপনি সার্টিফিকেশন নিয়েছেন এবং সেটা প্রোডাক্ট বিল্ড করেছেন, এরকম যদি রিয়েল কাজ দেখাতে পারেন, ডেফিনেটলি কোম্পানিগুলো, স্টার্ট আপ কোম্পানিগুলো আপনাকে তখন নেবে আর কি। কিন্তু ইউ হ্যাভ টু ডেমনস্ট্রেট দ্যাট। ওই ইনিশিয়াল ব্যারিয়ার পার হওয়াটা ডিফিকাল্ট। ধরেন ইউএসএতেও কিন্তু ইউনিভার্সিটির একটা ভ্যালু আছে। ধরেন যারা স্ট্যানফোর্ড থেকে পাশ করলো বা এমআইটির থেকে পাশ করলো, ওদের কিন্তু অলরেডি একটা ব্র্যান্ড ভ্যালু এস্টাবলিশ হয়ে গেছে, বাট ওইটা কিন্তু খুব লিমিটেড টাইমের জন্য, ফার্স্ট জবের জন্যেই কিন্তু, বা ধরেন একটা ইন্টার্নশিপ পাওয়ার জন্যেই, ওই পর্যায়েই কিন্তু শেষ, এরপরে কিন্তু আর কোনো অ্যাডিশনাল বেনিফিট নাই, ঠিক আছে। কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে যেটা হয় যে হ্যাঁ, আপনি যদি একটা হাই কিছু একটা পেয়ে যান, তো ওইটা আপনি সারা জীবন বেঁচে খেতে পারবেন। সো এই জন্যে আমি বাংলাদেশের ব্যাপারে আমি নিজেকে বলি যে আমার আসলে অভিজ্ঞতা নাই, আই ক্যানট গিভ ইউ এনি সাজেশন, বাট আমার সাজেশনগুলো ইউনিভার্সাল, কিন্তু বাংলাদেশের জন্য হয়তো বা আপনার স্পেশাল কিছু অ্যাপ্রোচ নিতে হইতে পারে আর কি, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একজন প্রশ্ন করছে অনলাইনে, সেটা হলো যে স্যার, আই এম মাস্টার স্টুডেন্ট অফ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আই ওয়ান্ট টু ট্রাই মাস্টার্স থিসিস অন দ্য ডিজিজ স্টেট প্রেডিকশন ইউজিং এমএল বাই থ্রু ইমেজ প্রসেসিং। ওকে, সো ওকে, তো একজন প্রশ্ন করছেন যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, ওকে, but I'm struggling a bit by finding the step-by-step process of developing this idea. ওকে, সো এবং আপনি বলছেন যে আপনার আসলে প্রবলেমটা কীভাবে স্টেপ বাই স্টেপ আগাবেন সেটা বুঝতে পারছেন না, বিকজ ইউ ডোন্ট হ্যাভ সিএসসি ব্যাকগ্রাউন্ড। ওকে, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন, কিন্তু আপনার পারসেপশনটা আসলে রং, ঠিক আছে। ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ এ সিএসসি ব্যাকগ্রাউন্ড, আই ডোন্ট হ্যাভ এ সিএসসি ব্যাকগ্রাউন্ড। ওকে, দেখেন, সিএসসি ব্যাকগ্রাউন্ডে আমি যতটা জানি তারা কিসের এক্সপার্ট বলেন? তারা এক্সপার্ট হচ্ছে হাউ কম্পিউটার অ্যাকচুয়ালি ওয়ার্কস, রাইট? কীভাবে ওদের মূল গোলটা হতেছে হাউ টু ইমপ্রুভ এফিসিয়েন্সি, রাইট? ইমপ্রুভ বেটার, ডেভেলপ বেটার অ্যালগোরিদম সো দ্যাট থিংস রান ফাস্টার। দিস ইজ হোয়াট আই আন্ডারস্ট্যান্ড। ওকে, নাও ডেফিনেটলি মোস্ট ব্রিলিয়েন্ট টপ স্টুডেন্টরা সিএসসি পড়ে, সো লিটারেলি দে ক্যান ডু এনিথিং দে ওয়ান্ট। ইফ দে ওয়ান্ট টু ডু statistics, they can do it. If they want to go to medical school, probably they can do it too. So what it means is যে মানুষের কিন্তু একটা ন্যাচারাল ট্যালেন্ট আছে, which is true. Okay, এবং arguably CSE people are better than average, I should say. Okay, সো কিন্তু তার মানে এই না যে আপনি একটা প্রজেক্ট করার জন্য আপনার সিএসসির ব্যাকগ্রাউন্ড লাগবে। দ্যাট ইজ এ রং পারসেপশন, ঠিক আছে। আপনার যে প্রবলেম আপনি ফেস করতেছেন, ইট ইজ অ্যাকচুয়ালি ইউর ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রিসার্চ প্রসেস। আপনি রিসার্চ প্রসেসটা জানেন না, সেই জন্য অ্যাগেন আমি গেস করছি। ওকে, কারণ রিসার্চ প্রসেস হচ্ছে ইউ নিড টু লার্ন হোয়াট ইজ আ রিসার্চ প্রসেস। আপনি ধরেন
আপনি যেভাবে কোশ্চেনটা ফ্রেম করেছেন আমার কাছে সেটাতে মনে হচ্ছে যে দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। মানে কি বলছেন আপনি যে আপনি মেশিন লার্নিং ইউজ করে ডিজিজ প্রেডিক্ট করবেন? ওয়াই মেশিন লার্নিং? Your problem should be predicting the disease, okay? So then is that a good problem? মানে এটা আসলে একটা রেলিভেন্ট প্রবলেম কিনা, দ্যাট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। এবং এই রিলেটেড কি কি কাজ হয়েছে, কিভাবে হয়েছে, এগুলো আইডেন্টিফাই করা, এভ্যালুয়েট করা হচ্ছে আপনার নেক্সট স্টেপ। দেন ইউ নিড টু এক্সপ্লোর দ্য অপরচুনিটিস, ওকে হোয়াট এলস আই ক্যান ডু, ঠিক আছে? কিন্তু আপনি যদি আগে থেকে ঠিক করেন যে আমি মেশিন লার্নিং ব্যবহার করে ডিজিজ প্রেডিক্ট করবো, what's new there? Already there are hundreds of such papers, right? বুঝতে পারছেন আমার কথাটা? So you have to take a step back, maybe 2 step back and think about your process, what you want to build and why you want to do it, what new can you add, বুঝতে পারছেন জিনিসটা? ওইটা করেন, ওইটা চিন্তা করেন। You don't have to have a CSC degree to use machine learning. যেটা বললাম, machine learning এখন 9-10 স্টুডেন্টরাও they can run machine learning these days, okay? It's very easy nowadays, okay? So okay, বুঝতে পারছেন রায়হান? হোপফুলি আপনি বুঝতে পারছেন। বাট এগেইন এটা যদি এই নিয়ে যদি আপনার ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে, reach out to me and I'll give you free advice, no problem. But you have to stay connected with me, maybe I'll have some time at some point, at that time I can give you some advice. মাহিয়ান প্রশ্ন করেছে কোর্সেরা বা ডেটা ক্যাম্প, দিস থিংস প্রিপেয়ার ওয়েল ফর দ্য ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এগুলো হচ্ছে কি যে প্র্যাকটিসের জন্য ভালো, ডেফিনেটলি, মানে পার্টিকুলারলি ডেটা ক্যাম্প। হ্যাঁ, ডেটা কোর্সেরা কিন্তু ইজ অ্যাকচুয়ালি নট ফর এভরিওয়ান, ওকে? ডেটা ক্যাম্প ইজ গুড বিকজ ইট হ্যাজ অ্যান ইন্টারফেস, যে আপনি করতেছেন, ফিডব্যাক পাচ্ছেন হচ্ছে কি না, ওই ধরনের একটা ব্যাপার আছে। কোর্সেরাতে কিন্তু অনেক কোর্সই আছে, এগুলো আপনাকে কাইন্ড অফ টেনে নিয়ে সমুদ্রের মধ্যে ফালাই দিবে, ঠিক আছে? এরপর আপনার সুইম করে বাইরে আসতে হবে, ঠিক আছে? তো ওইটা যদি নিজে নিজে করতে পারেন দেন ইট ইজ গুড। কিন্তু আমি দেখছি যে আই থিঙ্ক 70% or 80% কোর্সেরার কোর্সগুলা কেউ শেষ করে না, ঠিক আছে? এটা ওদেরই পাবলিশ করা স্ট্যাটিস্টিক্স আমি দেখছিলাম। এখন কারেন্ট কী অবস্থা বাট যায় না, ইট উইল বি লাইক দ্যাট অনলি, মানে অনলি অ্যাবাউট 5%-10% পিপল অ্যাকচুয়ালি শেষ করে আর কি। বুঝতে পারছেন? অলরাইট, ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এগেন থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর এভরিওয়ান ফর জয়নিং, আই অ্যাপ্রিসিয়েট ইউর ইন্টারেস্ট। ওকে, রাইট। ইউষা জয়েন করেছেন। ইউষা, আপনার কোয়েশ্চেন আছে? আপনার জুমে জয়েন করেছেন আর কি। ওকে, রায়হান, আপনার আর কোনো কোয়েশ্চেন আছে? আমার অ্যান্সারে কি আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? হোপফুলি আপনি বুঝতে পারছেন, না হলে আমরা এটা নিয়ে পরে আলোচনা করতে পারি আর কি। আপনি যেহেতু রিসার্চ ফিল্ডে আছেন, কাজ করতেছেন, আই এম ভেরি ইন্টারেস্টেড টু হেল্প ইউ আউট ইফ ইউ ওয়ান্ট। ওকে, অলরাইট। তো আমার মনে হয় যে আর কারো কোনো প্রশ্ন আমি দেখছি না, সো আমার সময়ও প্রায় শেষ। তো আমি ফাইনাল কাইন্ড অফ কনক্লুশন দিয়ে দিই তাহলে। তো এগেইন আজকে অনেক দিন পরে আপনাদের জন্য বা আপনাদের সামনে আসছি। সো তো সেই জন্য আর কি আমার নিজের ভালো লাগতেছে। অনেকদিন একটু পার্সোনাল কাজে ব্যস্ত ছিলাম, প্লাস অনেক কিছু নিয়ে একটু ব্যস্ত আছি। আমার এসকিউএল কোর্সের ম্যাটেরিয়াল তৈরি করছি, প্লাস আমি একটা মানে রিসার্চ ডেটা অ্যানালিসিসের একটা কোর্স প্রিপেয়ার করছি, এবং সেটা রেলিভেন্ট একটা কাইন্ড অফ মানে একটা বইয়ের মতো লিখছি আর কি, যাতে স্টুডেন্টরা সেটাতে অ্যাক্সেস করতে পারে। তো এই জন্য আমি একটু ব্যস্ত, বাট হোপফুলি আপনারা আপনাদের শেখার যে আগ্রহ, পারসুট, সেটা কন্টিনিউ রাখবেন। একটা জিনিস খেয়াল রাখবেন যে শিখতে গিয়ে যদি কষ্ট না করেন তাহলে বুঝবেন যে আপনি শিখছেন না, তাহলে বুঝবেন যে অ্যাকচুয়ালি আপনার কোনো বেনিফিট হচ্ছে না। আপনি যদি সব কিছু খুব ইজি গোয়িং চলতেছে নেটফ্লিক্সের মুভির মতো, তাহলে বুঝবেন যে ইউ আর নট লার্নিং এনিথিং, ঠিক আছে? লার্নিং মানে হচ্ছে একটা স্ট্রাগল, এবং ইউ হ্যাভ টু বি ভেরি অর্গানাইজড অ্যান্ড ইউ হ্যাভ টু ফলো দ্যাট স্ট্রাগল, ওকে? ইউ হ্যাভ টু গো থ্রু দ্যাট স্ট্রাগল, তাহলে আপনি শিখতে পারবেন, ঠিক আছে? আর কোনো কিছু কিন্তু ওই অল্প এফোর্টে হাই ইম্প্যাক্ট, এটা কিন্তু হচ্ছে গ্যামলিং, ঠিক আছে?
এটা এক ধরনের কাইন্ড অফ ইদানিং সবাই বলতেছে যে ইউ হ্যাভ টু বি ভেরি স্মার্ট ইন লার্নিং, তার মানে এই না যে আপনি কাইন্ড অফ ইউ উইল কাট দ্য কর্নার, মানে ইউল জাস্ট টেক এ শর্টকাট রাউট। ইটস নট লাইক দ্যাট। লার্নিং জিনিসটা হচ্ছে আত্মস্থ করা, এটার জন্য আসলে সময় লাগে, অ্যাকচুয়ালি শর্টকাটে হয় না। এনিওয়ে, সো দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন। আমার পার্সোনাল ফিলসফি হচ্ছে যে লার্নিং ফ্রম গ্রাউন্ড আপ, মানে ইউ লার্ন দ্য ফান্ডামেন্টালস ফার্স্ট and then you apply it and you learn that way, iterative process. Okay, so that's what I mean. So hopefully আপনাদের এই জার্নি, আপনাদের এই পারসুট কন্টিনিউ করবেন এবং একটা গোল সেট করে, এক বা একাধিক গোল সেট করে সেই মোতাবেক আগানোর চেষ্টা করবেন, এটা তাহলে ভালো হয় হোপফুলি। এই আর কি। তো আজকে আমার মনে হয় এখানে শেষ করতে হবে, আর 5 মিনিটস আছে। একজন প্রশ্ন করছেন যে চ্যাট জিপিটি নিয়ে কিছু বলেন, ক্যারিয়ারে কেমন প্রভাব পড়বে। ওকে, অবশ্যই চ্যাট জিপিটির প্রভাব তো আছেই। একটা প্রেডিকশন বলা হয়েছে যে অটোমেশন এসে ধরেন 40-50% টেক জব আসলে সে খেয়ে ফেলবে। ওকে, সো দিস ইজ ট্রু, ইট উইল হ্যাপেন। এটা হয়তো বা সময় লাগবে। দেখেন চ্যাট জিপিটি খুবই আর্লি স্টেজে আছে, কিন্তু তাতেই কিন্তু এটা ইমপ্রেসিভ, তাই না? ইমপ্রেসিভ ইন দ্য সেন্স যে আপনার কোশ্চেনের সে অ্যান্সার দিতে পারতেছে, হ্যাঁ, আপনি একটা জিনিস চাইতেছেন সেই মোতাবেক সে কোড লিখে দিচ্ছে, উইচ ইজ গ্রেট। কিন্তু এগুলো হচ্ছে ধরেন একটা স্নিপেট, একটা কোড স্নিপেট বা একটা কোডের একটা অংশ বিশেষ সে দিচ্ছে, এটা কিন্তু আপনার লার্জার সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করা লাগবে। তো সেই কাজের জন্য কিন্তু স্টিল এখন পর্যন্ত হিউম্যানের সাপোর্ট লাগবে, হিউম্যান এই জিনিসটা করে। তো এখনই যে এসে আপনার জব খেয়ে ফেলবে ব্যাপারটা এরকম না, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে তো এটা আরও দেরি হবে, মানে এআই এর ব্যবহার আমার মনে হয় আর একটু দেরি হবে। বাট উন্নত দেশে এআই তো অলরেডি ব্যবহার হচ্ছে এবং সে কারণে অনেক জবও চলে যাবে, অনেক কোম্পানি এফিসিয়েন্সি বাড়াবে, এটা হবে, দিস ইজ রিয়েল। সো এইটা আপনি জেনে আপনার কোথায় কিভাবে আপনার এমপ্লয়াবিলিটি বাড়াতে হবে সেই দিকে আপনার নজর দিতে হবে, ঠিক আছে? এখন পর্যন্ত যেটা মানে কোম্পানিগুলোর থিম এরকম যে তারা এফিসিয়েন্সি বাড়াবে, মানে কি লো পারফর্মারদের বাইর করে দিবে। আজকে আমি ফেসবুকের একটা রিপোর্ট পড়তেছিলাম যে অ্যানাদার রাউন্ড অফ লে অফ ইজ কামিং ফেসবুক থেকে, ঠিক আছে? সো এখন এটা কিন্তু চ্যাট জিপিটির কারণে হয় নাই, ঠিক আছে? কিন্তু কোম্পানিগুলো ওভারঅল এফিসিয়েন্সি বাড়াবে, মানে কি 4 জনের জায়গায় 1 জনের রাখবে, ফলে ওরে দিয়ে মোর আউটপুট সে এক্সপেক্ট করবে। ওকে, সো বা তাদের লো প্রায়োরিটি জবগুলোকে, লো প্রায়োরিটি প্রজেক্টগুলোকে শাট ডাউন করে দিয়ে হাই প্রায়োরিটিগুলোতে কোয়ালিফাইড পিপলদেরকে দিয়ে কাজ করাবে। আপনি এটা কিন্তু সত্যি, এটা তো যে ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস আছে না আপনার ইকোনমিক্সের যে প্রিন্সিপাল, যে কাজ 2 জন করতে পারে সেখানে 3 জন আনলে অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি কমে যাবে, ঠিক আছে? তো ওইরকম কোম্পানিগুলো প্যান্ডামিকের সময় অনেক হায়ার করছে, সেগুলো এখন ফায়ার করতেছে। সো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। চ্যাট জিপিটি নিয়ে অবশ্যই আপনি ওরিড হবেন না, কিন্তু আপনাকে এখন বুঝতে হবে যে দ্য ডাইনামিক্স ইজ চেঞ্জিং। সো আপনি কিভাবে নিজেকে প্রিপেয়ার্ড রাখবেন। আমি ধরেন একটা সময় 4 বছর আগে নিজেকে কিভাবে প্রিপেয়ার করতাম এই বিষয়ে, ওই সময় কিন্তু বলা হতো যে প্রোগ্রামারদের বা এরকম ডেটা অ্যানালিসিস বা ধরেন ডেটা সায়েন্টিস্ট এদের আর জব থাকবে না। সো কী হবে, এই টুল এসে অটো এমএল এসে বা এসব টুল এসে ওদের জব খেয়ে নেবে। তো ওই সময় আমি যেটা বলতাম সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু বি দ্য ওয়ান হু উইল বিল্ড দ্যাট টুল। বুঝতে পারছেন? আপনাকে সেটা হইতে হবে, সেই লেভেলের কোয়ালিফিকেশন অর্জন করতে হবে যাতে আপনি ওই অটোমেশন টুলটা আপনি বিল্ড করবেন বেসিক্যালি, যাতে কোম্পানি যাতে আপনারা হায়ার করে ওই টুলটা আইদার বিল্ড করার জন্য অথবা মেনটেন করার জন্য। সো ইউ উইল বি দ্য অন দ্য আদার এন্ড। বুঝতে পারছেন যে আপনি তো ভয় পাচ্ছেন আপনার জব খেয়ে নেবে। সো জাস্ট কাম টু দ্য আদার এন্ড, ইউ বিল্ড দ্যাট টুল যেটা অন্যের জব খেয়ে নেবে। বুঝতে পারছেন জিনিসটা? ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক দ্যাট। সো দ্যাটস ওয়ান ওয়ে অফ থিঙ্কিং। সো আর অ্যানাদার ওয়ে হচ্ছে যে ডেফিনেটলি আপনারা যারা অনেক ইয়াং তাদের লাইফ টাইমে এটা হইতে পারে আনফর্চুনেটলি। ধরেন আমরা তো এখন অনেক পুরনো হয়ে গেছি, ধরেন যে আর কত বছর আর জব করবো, হয়তো এতদিনে I don't know, maybe 5 years পরে হয়তো আমার জবও নাও থাকতে পারে, বিকজ দে মাইট থিঙ্ক দ্যাট I don't need this person, right? It is possible. So you have to think ahead. So what you will do, how you will
navigate that environment. আমরা আসলে জানি না, it's very uncertain. বাট আমি মনে করি যে ইফ ইউ হ্যাভ দ্য ফান্ডামেন্টালস, কয়েকটা জিনিস, এক হচ্ছে যে কমিউনিকেশন, ইউ ক্যান কমিউনিকেট ভেরি ওয়েল, দ্যাট ইজ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট স্কিল। ইউর রাইটিং অ্যাবিলিটি, যদিও এখন চ্যাট জিপিটি টাইপের জিনিস আইসা লেখার জিনিসটা করে ফেলতেছে, বাট স্টিল রাইটিং এবং থিঙ্কিং এতে খুব ইম্পর্টেন্ট স্কিল। ওকে, আর হচ্ছে যে জেনারেল সফট স্কিল, যেগুলো আসলে এআই এসে চেঞ্জ করতে পারবে না সহজে। কোড করতে পারাটা এখন লেস স্কিলফুল, ঠিক আছে? ধরেন আপনি একটা জিনিস কোডে লিখতে পারেন, এটা এখন চ্যাট জিপিটি লিখে দিতে পারবে, অ্যাকচুয়ালি এটা মোর এফিশিয়েন্ট কোড সে লিখে দেবে, কিন্তু কিভাবে একটা সিস্টেম ডিজাইন করতে হবে এইটা এখনও এটা কিন্তু হিউম্যানের উপরেই নির্ভর করা হবে। সো ওই ধরনের স্কিল আপনি এটা নিজেকে ডেভেলপ করতে পারেন। মানে you look at the big picture, not the small picture. Okay, do you know Python, do I know R? এর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে what problem are you solving, ঠিক আছে? ওই লেভেলে আপনাকে you have to raise your position. ওকে, বলে না যে bird's eye view, you have to be able to see from the eyes of a bird. তো ওই ধরনের থিঙ্কিং আপনার করতে হবে, ঠিক আছে? জাস্ট লার্নিং টু কোড ইজ ইম্পর্টেন্ট অফকোর্স, কিন্তু ওখানেই থেমে গেলেন আর ভাবলেন যে আপনি এখন রেডি। অ্যাকচুয়ালি ইউ আর নট, বিকজ এভরিওয়ান ইজ ডুইং দ্য সেম থিং, ইউ হ্যাভ টু ডু বিয়ন্ড দ্যাট। ওকে, সো আসলে আমার আসলে আজকে সময় নাই তানভীর, থ্যাংক ইউ সো মাচ, বাট আমাকে আসলে স্টপ করতে হবে এখন, বিকজ আমার একটা 4 মিনিট পরে আমার একটা ক্লাস আছে আর কি, লাইভ ক্লাস আছে, সো আই নিড সাম টাইম। বাট feel free to email me or message me on Messenger or WhatsApp, এবং আমি ওইটার বা ধরেন যদি কোনো কথা বলতে চান দেন we can talk. তো ওকে, তাহলে সবাই ভালো থাকেন, আজকের মতো আমরা এখানেই শেষ করি তাহলে। আসসালামু